সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন নগরকর্তা। আমাদের আজকের অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী চৌধুরী ডন, যিনি একই সঙ্গে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ঈদের শুভেচ্ছা। এই যে ঈদের আমেজ চলছে, ঈদ শুরু হলো, আপনি শৈশব কৈশোর থেকে রাজনীতি সচেতনের পরে ছাত্রনেতা থেকে মূল দলের দায়িত্বে দীর্ঘদিন এবং নতুন দায়িত্ব পেলেন ঈদের ঠিক আগ মুহূর্তে। এই ঈদ কি আপনার কাছে নতুন কোনো বার্তা নিয়ে এসছে, নাকি আগের যে কোনো ঈদের চেয়ে ঈদ বেশি রঙিন আপনার কাছে? হ্যাঁ, নতুন একটি বার্তা অবশ্যই আমার কাছে নিয়ে এসছে। আসলে অনেক আগে থেকেই সেই ছাত্র রাজনীতি থেকে হাঁটি হাঁটি পা পা করে সেই রাজনীতিতে মিছিলের সর্বশেষের একজন মানুষ থেকে পর্যায়ক্রমে আজকে আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের মতন একটি দায়িত্ব পেয়েছি। আমার আসলে অন্যান্য যে ঈদগুলো আমার জীবনে গিয়েছে সেই ঈদগুলো একরকম ছিল, আর এবারের ঈদটি অন্যরকম। আগের ঈদগুলো গতানুগতিক হয়তো চিন্তা করতাম নিজের পরিবার নিজেকে নিয়ে, কিন্তু এইবারের ঈদটি আমি প্রশাসক হিসাবে অত্যন্ত দায়িত্ব এবং একটি চাপ অনুভব করছি যে এই নগরে প্রায় 10 লক্ষ নাগরিক বসবাস করছে। এই 10 লক্ষ নাগরিক তারা ঈদটিকে কীভাবে উদযাপন করছে, তারা সকলে ভালো আছে কি না, তারা ঈদের আনন্দটিকে উপভোগ করতে পারছে কি না, এই বিষয়গুলো প্রতিনিয়ত আমাকে ভাবিয়ে তুলছে। এবং আমি প্রতিনিয়ত চেষ্টাও করে যাচ্ছি যে আমার যে এই ঈদের সুখ দুঃখ আনন্দ বেদনা বা ভালো মন্দগুলো নগরবাসীর সাথে একাকার হয়ে শেয়ার করে নিতে। যদি প্রকৃত অর্থে নগরবাসী যদি এই ঈদের আনন্দটি উপভোগ করতে পারে, তাহলেই সেই আনন্দটি আমার মধ্যেও বিরাজমান হবে। মানে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের যে স্মৃতি ছিল সেটা এখন 10 লক্ষ মানুষের সাথে যে পারিবারিক যে সম্পর্ক, সেটা নতুন করে একটি সম্পর্কের বন্ধন তৈরি হয়েছে, এটি আপনি বলছেন। একটু জানতে চাই, ছোটবেলায় ঈদ যদি বলি, যে আমরাও যখন ছোট ছিলাম যে ঈদের আগের রাতে ঘুম হতো না যে কখন সকাল হবে, কখন আমরা ঈদের মাঠে যাব, ওরকম স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। যে ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদের মধ্যে কোনো পার্থক্য কি দেখেন? হ্যাঁ, অনেক পার্থক্য দেখি। ছোটবেলার ঈদ মানে আনন্দ, হইচই, হয়তো ফটকা ফুটানো, নতুন জামা কাপড়ের আবদার বাবা মার কাছে, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে সেই নতুন জামা কাপড় পরে আনন্দে আত্মহারা হয়ে হয়তো সেমাই খেয়ে ঈদের মাঠে যাওয়া, এগুলো ছোটোবেলার। কিন্তু বড়বেলার ঈদটি আসলে নিজের আনন্দ বা নিজে খুশি হওয়ার চেয়ে অন্যকে খুশি করাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। যখন বড়বেলার ঈদে হয়তো আমি যখন আমার পরিবারের প্রধান হিসাবে আমার সন্তানরা আমার কাছে আবদার করে, ঠিক তদ্রূপ আমি যে রাজনৈতিক দলটি করি সেই রাজনৈতিক দলের যে আমার নেতাকর্মীরা আছে তারা কীভাবে ঈদ করছে, তারা ভালো আছে কি না, এই বিষয়গুলো আমাকে ভাবিয়ে তোলে। এর পাশাপাশি আমি যে নতুন দায়িত্বে আসলাম, এই নগরের মানুষগুলো তাদের প্রতিও একটি দায়িত্ব কাজ করে। সব মিলিয়ে আসলে ছোটোবেলার ঈদ মানে আনন্দ, হইচই, বাজি ফুটানো, আর বড়বেলার ঈদটি একটি দায়িত্বের, মানে নিজেকে উৎসর্গ করে দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো, এই একটি কীভাবে যায় বা অন্যের ঈদের আনন্দটি কীভাবে উপভোগ করবে, এই বিষয়গুলো বড়বেলার ঈদে আসলে বেশি করে ভাবিয়ে তোলে। ডন ভাই, রংপুরের প্রসঙ্গ আসলেই একটা প্রসঙ্গ আসেই যে শ্যামা সুন্দরী। আপনি জাতীয়তাবাদী দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। জিয়াউর রহমান সাহেব খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন উত্তরবঙ্গ থেকে, ওনার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই পথেই হাঁটলেন। তিস্তা সেচ প্রকল্পের কথা যদি বলি, সেটিও বৃহত্তর রংপুরকে আসলে কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। সেটিও কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, যেটা আপনি নিশ্চয়ই জানেন। তো এখনকার যে পুনর্খননের যে কর্মসূচিগুলো প্রধানমন্ত্রী নিয়েছেন বা সরকারিভাবে নেওয়া হচ্ছে, সেখানে সেই সিলেবাসে কি শ্যামা সুন্দরী আছে, নাকি যদি না থাকে তাহলে সেটি থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, প্রত্যেকটি প্রতিশ্রুতি উনি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বা আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে ভোট দিতে যখন আমরা গিয়েছিলাম, তখন প্রত্যেকের নখের মধ্যে একটি অমোছনীয় কালি দিয়েছিল। সেই অমোছনীয় কালিটি মুছে যাওয়ার আগেই তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কিন্তু উনি শুরু করে দিয়েছেন। ওনার সাথে
প্রশাসক হওয়ার পরে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলেছি যে আমাদের রংপুরের সাথে দীর্ঘদিন যে বৈষম্যগুলো করা হয়েছে বা আমাদের এই যে খাল কেন্দ্রিক শ্যামাসুন্দরী বলেন, ঘাগট বলেন, যে খালগুলো আছে, এই খালগুলো কাটার ব্যাপারে বা এই খালগুলোতে পানির প্রবাহ নিশ্চিত করার জন্য তো আপনার একটু সদয় দৃষ্টি আমাদের রংপুরবাসী প্রত্যাশা করছে। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি খুব স্পষ্টভাবে আমাকে বলেছেন যে তুমি যাও, তুমি গিয়ে তোমার নগরে বা তোমার এলাকায় দেখো কোথায় কী সমস্যাটি আছে, কোন খালগুলো কোন পর্যায়ে আছে। প্রকৃত অর্থে তোমার নগরবাসীর কল্যাণার্থে যে খালগুলো নিয়ে যে পরিকল্পনাগুলো করা দরকার, তুমি নগরবাসীকে নিয়ে সেই পরিকল্পনাগুলি করো, করে আমাকে জানাও। আমি অবশ্যই সেই বিষয়গুলো দেখব। এটি অবশ্যই রংপুরের মানুষের জন্য একটা খুব বড় উদ্যোগ হবে। শ্যামাসুন্দরী তো এখন মানে এক ধরনের গলার কাটার মতো হয়ে গেছে, যে দখল, দূষণ, মশাবাহিত রোগের প্রভাব। আশা করছি আপনার নেতৃত্বে সেই সমস্যার সমাধান হবে। আরেকটা বিষয়টা জানতে চাই যে একসময় তো রংপুর শহর মাহিগঞ্জের দিকে ছিল, মাহিগঞ্জ থেকে সেটা আস্তে আস্তে সম্প্রসারণ হতে হতে এখন একটা লম্বা শহরের রূপ নিয়েছে, মডার্ন মোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত এটাকে আমরা রংপুর শহর বলছি। তো এই শহরের যেটি কলিজা বা ফুসফুস বলা হচ্ছে জাহাজ কোম্পানি থেকে মেডিকেল মোড় পর্যন্ত বা জাহাজ কোম্পানি থেকে মডার্ন পর্যন্ত, এই রাস্তাটাতে মানে অটোরিকশা বা ইজি বাইকের যে চাপ, ফুটপাত দখল করে ব্যবসায়ীদের পণ্য প্রদর্শনের যে বাস্তবতাগুলো আছে, সেগুলো সমাধান কি সহজ হবে খুব? আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আমরা যে বিষয়গুলো সর্বপ্রথম গুরুত্বের সাথে দেখছি, আমরা কিছু পরিকল্পনা স্বল্পমেয়াদী করেছি, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদীর মধ্যে আগামী 1-2 মাসের মধ্যে যে পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তার মধ্যে একটি আছে পরিচ্ছন্ন নগরী, সবুজ নগরী। এই জিনিসগুলো আমরা স্বল্প মেয়াদে সম্পূর্ণ করতে চাই। এই পরিচ্ছন্ন নগরীর মধ্যে আপনার একদিকে যেমন শহরের বিভিন্ন জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয় আছে, এবং ফুটপাতগুলো যে দখল যারা করে রেখেছে, এই দখলকারীদের হাত থেকে এই ফুটপাতগুলো রক্ষা করে সাধারণ নাগরিকের চলাচলকে একটু নির্বিঘ্ন করা যায় কিনা। আর এখানে আসলে এই নগরীর যে ফুসফুস খ্যাত আপনি বললেন, যে জাহাজ কোম্পানি থেকে শুরু করে আমাদের মেডিকেল বা দেশের শাপলার মোড়, এই রোডগুলো বা এই রাস্তাগুলো বা সড়কগুলো যখন করা হয়েছে, তখন প্রকৃত অর্থে আমরা যাকে মাস্টার প্ল্যান বলি, অর্থাৎ আন্তর্জাতিক মান বজায় রেখে যে একটি মাস্টার প্ল্যান করে সেই মাস্টার প্ল্যানের আওতায় এই সড়কগুলো নির্মাণ, সেটি আমরা কিন্তু পূর্বে এই কাজটি হয়নি। পূর্বে এই কাজটি না হওয়ার কারণে আমাদের এই শহরের যে প্রধান সড়কগুলো আছে, এই প্রধান সড়কগুলোর প্রশস্ত অনেক কম। এই রংপুর নগরীর 10 লক্ষের উপরে যে নাগরিক, তাদের যেমন একটি চাপ, এর পাশাপাশি রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা থেকেই এবং রংপুর জেলার প্রত্যেকটি উপজেলা থেকেই সকলেই কিন্তু এই নগরীতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে রংপুর নগরীতে ওনারা আসছেন। লক্ষ লক্ষ মানুষের যে চাপ, এই চাপে আসলে এই আমাদের এই রংপুর নগরীটি একদম নুয়ে পড়েছে বা এই চাপটি সহ্য করতে পারছে না। এই চাপটিকে সহ্য করার জন্য যে মাস্টার প্ল্যানটি বাস্তবায়ন করা দরকার ছিল, প্রকৃত অর্থে আমরা সেই মাস্টার প্ল্যানটি বিগত সময় করিনি, এবং বাস্তবায়ন তো পরের কথা। তো আমাদের আসলে আপনারা জানেন যে মানুষের প্রত্যাশাটা অনেক, আর আমাদের সম্পদ কিন্তু সীমিত। তো আমাদের এই সীমিত সম্পদের মধ্যেই আমরা এই ট্রাফিক সমস্যাটি বা যত্রতত্র যে অটোগুলো, সিএনজিগুলো যে দাঁড়িয়ে থাকে, এগুলো নিয়ে আমরা ভাবছি। আমরা ঈদের পরে আমরা কিছু জিনিস নিয়ে এখনও চূড়ান্তভাবে পরিকল্পনা আমরা করিনি, হয়তো ঈদের পরে আমরা চিন্তা করছি যে অটোগুলোকে কীভাবে একটি ডিসিপ্লিনে আনা যায়। অর্থাৎ আমাদের রংপুর সিটি কর্পোরেশনের বাইরেও রংপুর জেলার যে অন্যান্য উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলো থেকেও কিন্তু বিপুল সংখ্যক অটো যাত্রী নিয়ে রংপুর নগরীতে প্রবেশ করে। তা আমরা একটু ভাবছি যে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে অটোগুলো, অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে যে অটোগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, সেই অটোগুলোকে একটি আলাদা একটি নেমপ্লেট, যে কোনো রঙের একটি নেমপ্লেট সম্বলিত করে দেওয়া যায় কিনা।
আর অন্যান্য উপজেলা থেকে যেমন আমার পার্শ্ববর্তী গঙ্গাচড়া বলেন, কাউনিয়া বলেন, তারাগঞ্জ বলেন, অথবা পীরগাছা, মিঠাপুকুর, এগুলো উপজেলা থেকে যে অটোগুলো আসে তাদের জন্য রংপুর সিটির বাইরে একটি নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া যায় কিনা, যে তারা এই রংপুর সিটির বাইরে একটি নির্দিষ্ট স্ট্যান্ড থাকবে, ওই স্ট্যান্ডটা অতিক্রম করে শহরে আসতে পারবে না। তো এতে করে যদি বাহিরের অটোগুলোকে আমরা যদি নগরীতে যদি আসা প্রবেশাধিকার যদি সীমিত করা যায় তাহলে কিছুটা হলো এই যানজট হয়তো নিরসনে আমাদের সহায়ক হবে। আর এর পাশাপাশি এই ফুটপাতে যারা দখলদার আছে বা ফুটপাতে যারা দখল করে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা করছে, এদের ব্যাপারে মানে আমরা ঈদের পরপরই, যেহেতু একটি ঈদ চলছে, আপনার এই ঈদে আসলে তারাও ওখান থেকে জীবিকা নির্বাহ করছে, সঙ্গত কারণেই মানবিক কারণেই ঈদের আগে আমরা তাদেরকে একটু সময় দিয়েছি যে তোমরা ঈদের এই সময়টুকু পর্যন্ত তোমরা এখানে জীবিকা নির্বাহ করো, কিন্তু ঈদের পরে তোমাদের এখানে আর থাকা যাবে না। এটা কিন্তু মানে অন্যভাবেও হয়তো চিন্তা করা যায় যে ফুটপাতে যারা ব্যবসা করছে তারা সপ্তাহে একদিন বা 2 দিন নির্দিষ্ট একটা জোনে হলিডে মার্কেট অথবা অন্য কোনো স্টাইলে করা যায় কিনা অন্য কোনো দেশে। এগুলো নিয়েও আমরা ভাবছি যে এশিয়ার অন্যান্য উন্নত দেশগুলোতে হলিডে মার্কেটের ব্যাপক প্রচলন আছে এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন সেই হলিডে মার্কেটে যারা হকার আছে তারা ওখানে গিয়ে তাদের ব্যবসাটি করে আর কি। তো আমরাও এখন ভাবতে পারি। এবার আপনি প্রশাসক, আপনার দল ক্ষমতায়, তো আপনি যেটা বললেন যে স্বল্প সম্পদ অনেক স্বপ্ন, এই অনেক স্বপ্ন স্বল্প সম্পদ, এই সংকটটা এবার একটুখানি হলে তো কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। যে আসলে সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসছে। এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাকে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন বা দায়িত্ব অর্পণ করেছেন। ওনার দায়িত্ব কিন্তু উনি পালন করেছেন রংপুরবাসীর প্রতি। এখন আমি প্রত্যাশা করব যে রংপুর নগরবাসী ওনারা ওনাদের জায়গা থেকে যদি একটু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, ওনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে দোয়া করেন, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে উনি স্পষ্টভাবে বলেছেন যে রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন, সবুজ এবং আধুনিক নগরী করার জন্য যে যে কাজগুলো করা প্রয়োজন তুমি এই কাজগুলো পরিকল্পনা করো, পরিকল্পনা করে আমাকে জানাও, আমি অবশ্যই সে বিষয়গুলো দেখব। তো সেই জায়গা থেকে আমি রংপুর নগরবাসীকে কাছে প্রত্যাশা রাখব যে আগামী দিনে আমরা যদি ভালো কিছু করতে পারি বা আমাদের দল যদি ভালো কিছু করতে পারে, তাহলে এই রংপুর অঞ্চলের সাথে দীর্ঘদিন থেকে যে বৈষম্য করা হয়েছে উন্নয়নের ক্ষেত্রে, নাগরিক সুবিধাগুলোর ক্ষেত্রে, এই বৈষম্যগুলো দূর করার জন্য এই নগরবাসীর আমি সহায়তা এবং সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সমর্থন আমি আশা করছি। তা না হলে আবারও এই রংপুর পিছিয়ে যাবে। আমি রংপুরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করার পরে আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। আমি যোগদান করার পূর্বে আমি সচিবালয়ে গিয়েছিলাম, তো সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের উন্নয়ন যে বাজেটগুলো আমি দেখেছি আর রংপুরের যে বাজেটটি আমি দেখেছি, এতে করে আমি নিজেই মানে বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি যে আমাদের এখানে বিগত সময়ে কোনো উন্নয়ন বাজেট বলেন বা কোনো পরিকল্পনার বাজেট বলেন কিচ্ছু আসেনি। আমি এখানে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করার পরে আমি শুধু শূন্যতা দেখছি, কোনোখানে কোনো পূর্ণতা আমি পাচ্ছি না। তো এই যে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকা উচিত এবং আগামীতে রংপুরবাসী যে কাজটি আমাদেরকে হয়তো ভোট দেয়নি, কিন্তু তারপরেও আমরা নগরবাসীর জন্য কাজ করে যাব, উন্নয়নমূলক কাজ করে যাব। তাদের যে নাগরিক সুবিধাগুলো বা নাগরিক প্রাপ্যতাগুলো সেগুলো আমরা নিশ্চিত করব। আমরা প্রত্যাশা রাখি অবশ্যই এই কাজগুলো যদি আমরা করতে পারি, নগরবাসী আমাদের সঙ্গে অবশ্যই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন রংপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী চৌধুরী রন। তিনি বলছিলেন যে সরকার, প্রশাসক এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই রংপুর সিটি কর্পোরেশনের যে উন্নয়ন বন্ধাত্ম সেটি ঘুচবে, সেই প্রত্যাশা তিনি রাখছেন এবং নগরবাসীর সহযোগিতা দিয়েছেন। শেষ করছি আজকের নগরকর্তা।